সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এরপরে বিভিন্ন সময় পত্রিকায় তার বক্তব্য দিয়ে নিউজ হয়েছে। অনেকেই সেই বক্তব্য বিশ্বাস করেননি। কেউ বলেছেন ভারত তাকে কথা বলতে দিচ্ছে না, কেউ বলছেন এমন জায়গায় তিনি আছেন আসলে কথা বলার মতো অবস্থায় নেই। পত্রিকায় যে রিপোর্ট হচ্ছে সেগুলো তার নেতারা ওই পত্রিকাগুলোকে লিখে দিচ্ছে বা বলে দিচ্ছে, সেই বরাতে রিপোর্ট হচ্ছে। কেউ বলেছেন শেখ হাসিনা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছেন, কথা বলার অবস্থায় নেই। কেউ বলেছেন তিনি মারা গেছেন। সর্বশেষ শেখ হাসিনা জানান দিলেন তিনি যে বেঁচে আছেন। বুধবার দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করেছে আওয়ামী লীগ। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে এই প্রেস কনফারেন্স করা হয়। শেখ হাসিনা সেখানে বক্তব্য দিয়েছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় সেখানে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মধ্যে তিনি আসলে বেশ কিছু কথা বলেছেন, তারা দুজনেই অনেক কথা বলেছেন। এর মধ্যে কিছু কথা খুবই সিগনিফিক্যান্ট। আমি অন্তত 11টি গুরুত্বপূর্ণ ঘটনা বের করেছি এখান থেকে, যেগুলো নিয়ে আলাপ করার মতো, যেগুলো আলোচনা করার মতো। এখানে সজীব ওয়াজেদ জয়কে কেমন স্পেস দেওয়া হচ্ছে, বা আওয়ামী লীগের রাজনীতিতে কি আবারও সজীব ওয়াজেদ জয়কে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ভাবা হচ্ছে কিনা, সেই আলাপ এই ঘটনার মধ্য দিয়ে আলোচনা উঠেছে। এখানে কারা উপস্থিত ছিলেন সাংবাদিক হিসাবে, সেই আলাপ উঠেছে। কোনো প্রমিনেন্ট কেউ উপস্থিত ছিলেন কিনা, নাকি হচ্ছে দৌড়ে টোরে টাকা দিয়ে মানুষ এনে এখানে বসিয়েছে, সেই আলাপও উঠেছে। কারা এসেছে সেটা নিয়েও কথা বলবো। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে ফিরবেন, অর্থাৎ এই বছরের মধ্যেই তিনি ফিরবেন। তিনি ফিরতে পারবেন কিনা, এই ফেরার জন্য তিনি কী কলকাঠি নাড়ছেন, কার সঙ্গে যোগাযোগ করছেন, কাদের মধ্যস্থতায়, আমেরিকা এখানে সহায়তা করছে কিনা, ভারত এখানে কিভাবে ইনভলভ আছে, ভারত তাকে ছাড়বে কিনা বাংলাদেশে আসার জন্য, বাংলাদেশ সরকারের সঙ্গে তার কি যোগাযোগ হচ্ছে, সেই সব নিয়েই তিনি কথা বলেছেন। বিশেষ করে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো এসেছে। তিনি তার বক্তব্যে আসলে গুরুত্বপূর্ণ তেমন কিছুই বলেননি। সজীব ওয়াজেদ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যেও গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা ছিল, সেগুলো নিয়ে আমি আলাপ করব। মোট কথা 11টি ঘটনা এবং কিছু প্রশ্ন, সেগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমত, এখানে সাংবাদিক হিসাবে কারা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা যখন উঠে দাঁড়াচ্ছেন, প্রশ্ন করছেন, নিজের পরিচয় দিচ্ছেন। আমি শুনেছি ভারতের নামি দামি পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা এসেছেন। বাংলাদেশি একজন সাংবাদিকও ছিলেন, তিনিও প্রশ্ন করেছেন। তিনি আদৌ বাংলাদেশে থাকেন কিনা এটা প্রশ্ন আছে, আমি তাকে খুব ভালো করে চিনি না। তবে তিনি যেভাবে প্রশ্ন করেছেন, তিনি আওয়ামী লীগের লোকই তাকে মনে হয়েছে। স্প্যানিশ টিভি নামের একটি টেলিভিশনের স্প্যানিশ একজন সাংবাদিক ছিলেন, তারপরে ডয়েচে ভেলের সাংবাদিক সেখানে ছিলেন, অনেক প্রমিনেন্ট এএনআইয়ের সাংবাদিক ছিলেন, যেটা আসলে এই বিজেপির বা ভারত সরকারের মুখপাত্র হিসাবে ধরা হয়। ভারতের মোটামুটি সব টিভি চ্যানেলেরই সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। মোটামুটি বড়সড় একটা প্রেস কনফারেন্স বলা হয়। টাকা দিয়ে এনেছে, কিন্তু ভালো ভালো লোক আনতে পেরেছে, একেবারে খারাপ সাংবাদিক আসেনি। এখানে প্রশ্ন উত্তর পর্বে সজীব ওয়াজেদ জয়কে যখন আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যখন প্রশ্ন করা হচ্ছিল, শেখ হাসিনা ফ্লোরটা সজীব ওয়াজেদ জয়কে দিয়ে দিয়েছেন। এটা কি তার ইংরেজি বলার লিমিটেশনের জায়গা থেকে দিয়েছেন, নাকি শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে এই সাংবাদিক হ্যান্ডেল করা বা রাজনীতির বিষয়ে তৈরি করেছেন বিদায় এখন এই রাজনৈতিক প্রশ্নগুলো তাকে জবাব দিতে দিচ্ছেন বা দেওয়ার জন্য স্পেস তৈরি করে দিচ্ছেন, সেই আলোচনা উঠেছে। আমার কাছে মনে হচ্ছে সজীব ওয়াজেদ জয় এখন আওয়ামী লীগের রাজনীতির জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হয়েছেন। যদিও তিনি এখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ কিছু ব্ল্যান্ডার করেছেন, সেটা নিয়েও বলবো। 3 নম্বর যে ঘটনা, জয়ের কথা, তাকে সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছেন, আপনি 2 দেশের সিটিজেন, বাংলাদেশ এবং ইউএসের সিটিজেন। তিনি অকপটে সেটা স্বীকার করে নিলেন, অর্থাৎ তিনি যে যুক্তরাষ্ট্রের নাগরিক সেটা তিনি স্বীকার করলেন। তিনি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে তাদের সরকার বা আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল এবং সেই সময় যে খুনের ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় যে ঘটনা, জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেগুলো নিয়ে তারা অনুশোচনা করবে কিনা। এখানে তিনি স্পষ্ট বলেছেন বাংলাদেশে খুন এখনও হচ্ছে এবং ইউনূস আমলেরও হয়েছে, ডক্টর ইউনূসের আমলে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। তারা কি সেগুলো নিয়ে ক্ষমা চাইবে? তাহলে আমরাও ক্ষমা চাইব। মানে কী ধরনের ন্যাক্কারজনক কথা আওয়ামী লীগের মতো এত বড় একটি দলের প্রধানের সন্তান বলছেন, যে এখন যে খুনের ঘটনা ঘটছে বা অন্তর্বর্তী সরকারের সময় যেগুলো ঘটেছে সেগুলোর জন্য ক্ষমা চাইলে আমরাও ক্ষমা চাইব।
এটা খুবই গর্হিত একটা এবং খুবই ব্ল্যান্ডারাস একটা কথা হয়েছে। কেননা আপনি যদি ভুল করে থাকেন, আপনার আরেকজনের দিকে তাকাইতে হবে কেন? আপনার অন্যায়ের ক্ষমা আপনার চাইতে হবে। তিনি বলেছেন বাংলাদেশে এখন যে ঘটনা ঘটছে, এই খুনগুলোকে লিগ্যালাইজ করা হচ্ছে, তাহলে আমাদেরগুলো লিগ্যালাইজ, এইরকম টোনে তিনি কথা বলেছেন। আরে ধরলাম তার দাবি সত্য যে বিএনপি সরকার হত্যাকাণ্ড চালাচ্ছে, ইউনূস সরকার হত্যাকাণ্ড চালাচ্ছে, তাহলে কি আপনার হত্যাকাণ্ডের বৈধতা তৈরি হয়? কোনোভাবেই না। আর দেশ এখন কীভাবে চলছে এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। আমি এটা নিয়ে কথা বলতে চাই না, মানে দীর্ঘায়িত করতে চাই না। তারপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ, সজীব ওয়াজেদ জয় নিজেই বলেছেন তিনি জাতিসংঘকে এই যে জুলাই আন্দোলনে কতজন নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, সেটার তালিকা চেয়েছেন এবং সেটার বিষয়ে জানতে চেয়েছেন। মানবাধিকার সংস্থায় তিনি তাদের লয়ার দিয়ে বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছেন এবং বাংলাদেশের মানবাধিকার অবস্থা নিয়ে কথা বলার জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের অবস্থা নিয়ে, আপনার আওয়ামী লীগের অবস্থা নিয়ে খুব বেশি সরবতা মানবাধিকার সংস্থাগুলো দেখা যায়নি। অর্থাৎ আওয়ামী লীগের এই আবেদনগুলোকে বিদেশি মানবাধিকার সংস্থাগুলো, বিশেষ করে জাতিসংঘ, খুব একটা পাত্তা দিচ্ছে না। এটা একেবারে মানে সজীব ওয়াজেদ জয়ের কথাই স্পষ্ট হয়েছে। শেখ হাসিনা ফেরার ঘোষণা দিয়েছেন এবং সেটা এবছরেই। ফিরতে পারবেন কি না এটা আমি একেবারে শেষে আলাপ করব, এবং তিনি এটা বেশ কয়েকবার বলেছেন। তারপরে অ্যারেস্ট, শেখ হাসিনা দেশে ফিরলে অ্যারেস্ট হতে পারেন, এই বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন তিনি 83-তে অ্যারেস্ট হয়েছেন, 87 বা 88 এরকম একটা শব্দ বলেছেন। 2007-এ অ্যারেস্ট হয়েছেন। তিনি এর আগেও তিনি যখন নির্বাসিত ছিলেন সেখান থেকে তিনি ফিরেছেন এবং কোনো ভয় করেননি, এবং তিনি মনে করছেন এবারও তিনি ঠিক একইভাবে ফিরবেন এবং তার কপালে যাই ঘটুক না কেন তিনি সব কিছু মেনে নেবেন। অর্থাৎ তিনি ফেরার বিষয়ে মোটামুটি অ্যাডামান্ট এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে যুক্তরাষ্ট্র বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, সজীব ওয়াজেদ জয় জবাব দিয়েছেন। তার কথায় আমার যেটা মনে হয়েছে স্পষ্টত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আর কোনো প্রায়োরিটি দিচ্ছে না। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানপন্থী হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের নিজস্ব একটা গোল আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে এটা তিনি বলেন নাই, তবে মিনিংটা এরকম। এটার ফলে এখন এই সরকারের সঙ্গে বা পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখন ভালো সম্পর্ক আছে, এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে খুব একটা পাত্তা দিচ্ছে না এটা, বা সহায়তা পাচ্ছে না, এটা মোটামুটি তার বক্তব্যে স্পষ্ট। এরপরে যে ঘটনাটি 8 নম্বর যে পয়েন্ট, সাংবাদিকরা বারবার প্রশ্ন করেছেন বাংলাদেশ সরকারের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কোনো যোগাযোগ আছে কিনা, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে এবং সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে স্পষ্টত বলা হয়েছে যে আমার মা ফিরতে চান, সেই কারণেই তিনি ফিরবেন, সরকারের সঙ্গে যোগাযোগ করার কোনো দরকারই নেই এবং যোগাযোগ করবেনও না। এবং শেখ হাসিনা এটার জবাব এর আগেই দিয়েছেন, তার কপালে যা আছে তাই ঘটবে। ভারতের বিষয়ে ভারত জানে কি না, এই প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেছেন ভারত সবই জানে এবং শেখ হাসিনা ফিরবেন এটা ভারত খুব ভালোভাবেই জানে, এবং পত্রিকায় রিপোর্ট হয়েছে এবং তিনি বেশ কয়েকবার স্টেটমেন্ট দিয়েছেন, এটা ভারতের চোখে পড়েছে এবং ভারত আশা করি এটাতে খুব একটা বাধা হয়ে দাঁড়াবে না, বা ভারত এটাকে স্বাগত জানাবে, এরকম টোনেই তিনি কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সরকারের একটা সরকার টু সরকার সম্পর্ক আছে, কিন্তু তিনি দাবি করছেন ভারতের সঙ্গে তার সম্পর্কটা, তিনি বলতে তার নিজস্ব সম্পর্ক আওয়ামী লীগের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। অর্থাৎ ভারত তাকে যে কোনো সময় যে কোনো অবস্থাতেই বাংলাদেশে যেই সরকারি ক্ষমতায় থাকুক, সেই সরকারের সঙ্গে সরকার টু সরকার যেই সম্পর্কই থাকুক, শেখ হাসিনার সঙ্গে সম্পর্কটা আলাদা। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে দাবি করে শেখ হাসিনা ভারতের ব্যাকআপে এই দেশে সরকার পরিচালনা করে, বা ভারতকে ভারতের সঙ্গে তার অনেক মাখামাখি, সেই দাবি যে বাংলাদেশের মানুষ করে সেটা তিনি আবারও প্রমাণ দিয়েছেন, এবং তিনি নিজ মুখেই সেটা স্বীকার করে নিলেন যে বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় বন্ধু হলেন তিনি নিজে, এবং সেই সম্পর্ক এখনও আছে এবং ভারত সেটার প্রমাণ দিয়ে যাচ্ছে, তাকে খুব ভালো আতিথেয়তা দিয়েছে এবং তিনি যা করতে চাইবেন সেটা করতে দিবেন, এরকমটাও টোন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোনো দেশের সঙ্গে যোগাযোগ আছে কিনা, কোনো দেশ মধ্যস্থতা করছে কিনা শেখ হাসিনার ফেরার বিষয়ে। তবে আওয়ামী লীগের দুই নেতাই সজীব ওয়াজেদ জয় এমনকি শেখ হাসিনা দুইজনই জবাব দিয়েছেন যে তাদের কারোর সঙ্গে আসলে যোগাযোগ হচ্ছে না। এখানেই ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে
তাদের সঙ্গে আসলে কেউ ওইভাবে যোগাযোগ বা তাদেরকে সহায়তা করতে চাচ্ছে না, ভারত ছাড়া সম্ভবত। যেহেতু ভারতে আছেন এবং ভারতকে তারা অনেক কিছু দিয়েছেন, সেই কারণে হয়তো ভারত তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছে, কিংবা যাই হোক ভারত হতে ভবিষ্যৎ চিন্তা করে আওয়ামী লীগ আবার আসলে সম্পর্ক তো ঠিক রাখতে হবে, সেই জায়গা থেকে হোক বা আশ্রয় দিয়েছে বা অনেক কিছু খেয়েছে, যে কারণেই হোক ভারত সেটা করে যাচ্ছে, এরকমটাই বলছে। তবে কোনো আন্তর্জাতিক বিশ্বের কোনো দেশ কিংবা হচ্ছে কোনো মানবাধিকার সংস্থা তাদেরকে সে অর্থে সেভাবে সহায়তা দিচ্ছে না। তবে শেখ হাসিনা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে তিনি রিকনসিলিয়েশন চাচ্ছেন, অর্থাৎ আওয়ামী লীগের ফেরার জন্য রিকনসিলিয়েশন বা টোটাল রাজনীতির একটা ডায়লগ তৈরি করে রাজনীতিটাকে ভালো করার চেষ্টা করছেন। এবং তিনি আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে নির্বাচনটা হয়েছে, যেখানে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, সেই নির্বাচনটাকে তিনি একটি ভালো নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও এর আগে তার অনেক নেতারা এটাকে একটা কারচুপির নির্বাচন, এটাকে একটা ষড়যন্ত্র নিয়ে নানান কথাবার্তা বলেছেন, কিন্তু শেখ হাসিনা নিজের মুখে এটাকে একটা ভালো নির্বাচন বলেছেন। এখন প্রশ্ন হলো শেখ হাসিনা ফিরবেন কিনা। তিনি বারবার বলেছেন তিনি ডিসেম্বরে ফিরবেন, নির্দিষ্ট ডেট সাংবাদিকরা জানতে চাইলেও তিনি আসলে সেটা বলতে পারেননি বা বলেননি। তিনি বলেছেন যে তিনি ফিরবেন, ফিরতে চান এবং এই বছরেই ফিরবেন, এবং তার সন্তানও সজীব ওয়াজেদ জয়ও বলেছেন তিনি ফিরবেন, ফিরতে চান। তবে আমার কাছে মনে হচ্ছে যদি তিনি ফেরেন অবশ্যই ভারতের মধ্যস্থতায় ফিরবেন। তবে শেখ হাসিনার মধ্যে একটা আর্জ দেখা যাচ্ছে বা তার কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে সেটা হইল, যাই ঘটুক না কেন শেষ বয়সে এসে তিনি রাজনীতির এই ত্যাগটা স্বীকার করতে চাচ্ছেন, অন্তত আওয়ামী লীগকে বাঁচানোর জন্য। সামহাও যদি তিনি আওয়ামী লীগটাকে বাঁচিয়ে ফেলতে পারেন বা আওয়ামী লীগের রাজনীতিটা এখানে আবার যদি প্রতিষ্ঠিত করতে পারেন, নেতাকর্মীতে তো অবশ্যই আছে, তাহলে তার সন্তান হইলেও বা তার মেয়ে হলেও এটার হাল ধরতে পারবে বা কেউ না কেউ এটার হাল ধরতে পারবে। এবং আমার কাছে মনে হয়েছে যেটা খুবই সিগনিফিক্যান্ট, যে তার সন্তানকে তিনি রাজনৈতিকভাবে ট্রেনিং দিচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের কথায় ব্যাপক আগের চেয়ে উন্নতি হয়েছে এবং তাকে দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশের রাজনীতি, যদিও তিনি অনেক ভুলভাল কথা বলেছেন, অনেক তথ্য দিয়েছেন যেগুলো আসলে বিপদে পড়ার মতো, কিন্তু তারপরেও তার আগের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে মেলালে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে এবং সম্ভবত তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ হতে যাচ্ছেন। এবং শেখ হাসিনা হয়তোবা এই শেষ বয়সের রাজনীতির ত্যাগটা স্বীকার করে তিনি হয়তো এই আওয়ামী লীগের রাজনীতিটা আবার এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন বা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। তবে এর বাইরে আরেকটা ঘটনাও হইতে পারে যে তিনি আসলে ডিসেম্বরের কথা বলে তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং একটা ফেক ঘোষণা দিয়ে হয়তোবা নেতাকর্মীদেরকে মাঠে নামানোর চেষ্টা করলে যদি তাদেরকে ধরপাকড় করা হয়, তিনি হয়তো সেটা দেখিয়ে বলবেন আমার নেতাকর্মীদেরকে মেরে ফেলতেছে, তাদেরকে ধরপাকড় করে ফেলতেছে, আমি এই গণতন্ত্রহীনতার মধ্যে বা এই মানবাধিকার লঙ্ঘনের মধ্যে আমি আসলে কিভাবে যাব। শেষ পর্যন্ত হয়তো তিনি এই কথা বললেও বলতে পারেন। আর যদি ফেরেন, এটা কনফার্ম থাকেন ভারতের মধ্যস্থতায় বা ভারতের যে কোনো একটা কলকাঠি বা কলকবজা হয়েই তিনি এই দেশে ফিরবেন। তবে শেখ হাসিনার এই যে বক্তব্য, সেই বক্তব্য খুব আহামরি কিছু নাই, তবে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো আমি বলেছি সেগুলো এইখানে ঘটেছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।